নারায়ণগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। অভিযুক্ত স্বামী ইয়াসিন আটক। মাদক সেবনের কারণে আগে জেলে পাঠানোর জেরে হত্যা বলে ধারণা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। গাজায় গণহত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির পর বরিশালের এনপিপি নেতা হান্নানের ফের দল বদল। আগামী নির্বাচনে প্রার্থী হতে চান জাতীয় নাগরিক পার্টি থেকে। আমি এই পর্যন্ত ওনাকে 2 বার দেখছি। সে এমপি ইলেকশন করছিল এর আগের বার, এবারও ইনশাআল্লাহ এমপি ইলেকশন করবে। আমরা বুঝে গেছি যে সে আসলেই একটা পরবর্তীতে ফায়দা লোটার জন্য সে আসছে। 2 পায়ে শিকল পরানো যুবককে ভোলার আদালতে হাজির। ঘিরে চাঞ্চল্য। মিথ্যা মামলায় মানসিক প্রতিবন্ধীকে ফাঁসানোর অভিযোগ। জন্মের পরে থেকে আমার ছেলে আরিফ প্রতিবন্ধী। বাবা মা ভাই মিলে 5 জনের নামে আসামি করছে। সাধারণ মামলা করছে, আবার আমার এই প্রতিবন্ধী ছেলে সহ আমাকে ব্যাকের নাম। বৈশাখের আগে ইলিশের দাম চড়া। ভারতের সাথে সময়সীমা মিলিয়ে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। মায়ানমার আর ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়া 71 অভিযানটা দিয়েছে, আমরা এতে খুবই খুশি। সরকারের দাবি পূরণ করবো যে মাছ আমরা এই 65 দিন অবরোধে ধরতে আর যাবো না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি খান তাজনিন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের 3 জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। দুপুরে মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় বাড়ির পাশ থেকে মাটি চাপা অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন লামিয়া আক্তার, তার শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার বড় বোন স্বপ্না আক্তার। প্রতিবেশীরা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্বজনদের দাবি, লামিয়ার স্বামী ইয়াসিন মিয়া মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। প্রায় স্ত্রীকে মারধর করত সে। কদিন আগে মাদক সেবনের কারণে ইয়াসিনকে পুলিশে সোপর্দ করে পরিবার। ধারণা করা হচ্ছে এ কারণে ক্ষুব্ধ হয়ে জেল থেকে বেরিয়ে এই হত্যাকাণ্ড ঘটে সে। এরই মধ্যে ইয়াসিনকে আটক করে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। অভিযুক্ত ইয়াসিন তো আটক হয়েছে, হত্যার বিষয়ে স্বজন ও পুলিশ আর কি বলছে? কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তাকে কিন্তু লামিয়ার যে স্বামী ইয়াসিনকে কিন্তু আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এবং ইয়াসিন ছিল মাদক সেবনের টাকার জন্য প্রায়ই কিন্তু লামিয়াকে মারধর করত এবং এই মারধরের কারণে প্রায় পারিবারিক কলহের সৃষ্টি হয়েছিল। এবং তার যে মাছ তাকে কিন্তু প্রায় কিন্তু ঈদ উদযাপন করে, অর্থাৎ যেই বাড়িটিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বাড়িটিতেই কিন্তু নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে লামিয়া এবং তার প্রতিবন্ধী বোন স্বপ্না এবং তার ছেলে আব্দুল্লাহ তারা কিন্তু এখানে বসবাস করত। এবং এই ঘটনার পর পুলিশের সাথে আমরা যেহেতু কথা বলেছি, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার যেটা আমাদেরকে জানিয়েছেন যে ধারণা করা হচ্ছে আজ থেকে 6 বা 7 এপ্রিল এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এবং এই হত্যাকাণ্ড সংঘটিত
সংঘটিতের পর কিন্তু এই বাড়ির পাশেই আরেকটি জায়গা আছে একটু নীরব, সেই জায়গাটিতে কিন্তু মাটি খুঁড়ে তারপর কিন্তু এই 3টি মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয়েছিল। এবং আজ সকালে কুকুর বা এরকম জাতীয় কিছু যে মাটি খুঁড়ে কিছুটা হাত বেরিয়ে আসলে কিন্তু স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে দুপুরের দিকে লাশ উদ্ধার করে। খণ্ড দেহগুলো উদ্ধার করা হয়। খুব নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে বলে জানা গেছে। আমি শিশু, এই বাচ্চাটির বয়স 4 বছর এবং যে তার লামিয়ার যে বড় বোন ছিল স্বপ্না, সে ছিল মানসিক প্রতিবন্ধী। এই মানসিক প্রতিবন্ধীকেও কিন্তু সে হত্যা করেছে। এই কারণে এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ স্মিথ। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল, নতুন নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মঙ্গল শব্দটা দিয়ে এতদিন ফ্যাসিবাদের চর্চা হয়েছে। কারো চাপে নয়, শোভাযাত্রার শুরুর সময়ে যে নাম ছিল সেই নাম এবং ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে। এবারের প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা থাকবে ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্ম, বর্ণ এবং জাতির অংশগ্রহণ। এবারে বাংলা নতুন বছরের শোভাযাত্রার মোটিফের মধ্যে এটা নিয়েই আলোচনা বেশি। আয়োজকরা বলছেন, এটা ফ্যাসিবাদের মুখাকৃতি। স্বৈরাচারী চর্চা বিলোপে এই অবয়বই হয়ে থাকবে নিদর্শন। সকলকে নববর্ষের অগ্রিম। বাংলা 1432 বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বড় পরিবর্তন নামে। মঙ্গল শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। শোভাযাত্রার নাম পরিবর্তন এবং ফ্যাসিবাদের মোটিফ নিয়ে শুরু থেকেই চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থা একটি প্রতীকী মুখাভাবে। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটি আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার প্রতি। ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই। বর্ষবরণ শোভাযাত্রার এবারের রুটটাও বেশ বড়। চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান র্যালির সামনে নয়, থাকবে কৌশলগত। আমাদের র্যালির বহরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমনভাবে থাকে, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকে, এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না। বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার 28 জাতিগোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান। নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের মানুষের অংশগ্রহণ থাকছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। কর্তৃপক্ষ বলছে, ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে, সেটার বাস্তবিক প্রয়োগ থাকবে এবারের আয়োজনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে নীলফামারীর চৌরঙ্গি মোড়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। অংশ নেয় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থী। এ সময় সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঝালকাঠিতেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কাঁঠালিয়ায় বিনাপানি বাজারে তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল হয়েছে নারায়ণগঞ্জে। চাষাড়ায় আলাদাভাবে কর্মসূচি পালন করে 2টি ইসলামী সংগঠন। এ সময় বক্তারা বিশ্বের সব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
একই কর্মসূচি পালিত হয়েছে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও সমাবেশ। এ সময় বক্তারা ইসরায়েলি সব পণ্য বয়কটের ঘোষণা দেন। জুমার নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কামারপাড়া শেরনগরের মানুষ। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও দেওয়া হয়। মানববন্ধন ও সমাবেশ হয়েছে জামালপুরে। এ সময় গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা, দেন ইসরায়েল বিরোধী নানা স্লোগান। এছাড়া ভোলায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। একসময় স্থানীয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, এরপর যোগ দেন বিএনপিতে। দ্বাদশ সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির হয়ে অংশ নেন। বরিশালের সেই আব্দুল হান্নান এখন নিজেকে পরিচয় দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা হিসেবে। যদিও এনসিপির হাইকমান্ড বলছে তাদের কোনো উপদেষ্টা নেই। বিব্রত স্থানীয় এনপিপি নেতারা। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। সড়কে সড়কে ব্যানার আর পোস্টার নিজের ছবির সাথে যুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দুই নেতার ছবি। এনসিপির উপদেষ্টা হিসেবেও নিজেকে উল্লেখ করেছেন আব্দুল হান্নান শিকদার। রাজধানীর ব্যবসায়ী আব্দুল হান্নান শিকদারের বাড়ি বরিশাল সদরের দিনার গ্রামে। স্থানীয়রা জানান একসময় স্থানীয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, পরে যোগ দেন বিএনপিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ বরিশাল ৫ আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী হয়ে পরাজিত হন। রমজানের ঈদের দুদিন আগে নিজেকে এনসিপির উপদেষ্টা উল্লেখ করে টানান পোস্টার। আমি এই পর্যন্ত ওনাকে দুইবার দেখছি। একবার ওই যে আগে গত জাতীয় নির্বাচনের সময় নাকি কয়েকটা গাড়ি নিয়ে শোডাউন করছে। সে এমপি ইলেকশন করছিল এর আগের বার, এবারও ইনশাল্লাহ এমপি ইলেকশন করবে। তো দোয়া টোয়া চাইয়ে ব্যানার সে লাগাই দিয়ে গেছে। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ঈদের দ্বিতীয় দিন প্রীতি ফুটবলের আয়োজন করেন হান্নান শিকদার। সেখানেও ব্যবহার করা হয় এনসিপির ব্যানার। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের দাবি, এখনও উপদেষ্টা পরিষদ গঠন হয়নি দলে। আমরা আসলে ওখানে বুঝতে পারি নাই যে এখানে অন্য কোনো কেউ বা অন্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কেউ এসে এটা আয়োজন করছে বা কিছু না। আমাদের উপদেষ্টা কমিটি হয়নি। আচ্ছা, উনি এখন কিভাবে দাবি করছেন আমি জানি না। আমাদের যারা আছেন তাদের সাথে আলাপ করে পরবর্তীতে জানাতে পারবো যে এটা আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। হান্নান শিকদারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় এনপিপি নেতারা। মনোনয়ন নেয়ার পরে যখন সাবমিট করে তখনও করার সময় আমরা ছিলাম না এবং সাবমিট করার সময় আমরা ছিলাম না। তার মানে আমরা বুঝে গেছি যে সে আসলেই একটা পরবর্তীতে ফায়দা লোটার জন্য সে আসছে। ব্যানার ফেস্টুনে এনসিপির উপদেষ্টা পদ ব্যবহার নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি হান্নান শিকদার। তবে আগামী নির্বাচনে এনসিপি থেকে প্রার্থী হতে চান তিনি। যোগ দিছি, কিন্তু এখনো তো আপনার কমিটি টমিটি দেয় নাই। তো ভারবেলি বলছিল যে আপনাকে উপদেষ্টা হিসেবে রাখবো, আপনারা বয়স্ক মানুষ, আমাদেরকে বুদ্ধি দেবেন বা সামনে আগাই নিয়ে যাবেন দলকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসন থেকে আম প্রতীকে মাত্র ২৫০টি ভোট পেয়েছিলেন হান্নান শিকদার। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে নেমেছিলেন সাতক্ষীরার আসিফ হাসান। রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী। সন্তানকে হারানোর ৮ মাস পেরোলেও এখনও পরিবারের শোক কাটছে না। নিহত আসিফের নামে দেবহাটা উপজেলায় স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।
18 জুলাই 2024 রাজধানীর উত্তরায় স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান। হাসপাতালে নেয়ার পথে প্রাণ যায় তার। আমার আসিফ চলে গেছে, আর কিছু করতে হবে না। ছেলের মৃত্যুর খবর মুহূর্তেই পৌঁছে যায় গ্রামের বাড়ি সাতক্ষীরার আশকারপুরে। আদরের সন্তানকে হারানোর বেদনায় মায়ের আহাজারিতে সেদিন ভারী হয়ে ওঠে গোটা এলাকা। এরপর একে একে পেরিয়েছে প্রায় 9 মাস। এখনো ছেলের স্মৃতিতে কান্নায় বুক ভাসান আসিফের মা। সন্তানহীন পরিবারে ছিল না ঈদের আমেজ। সব ঘটনা মনে পড়ে। এতদিন কতবার ফোন করতো, কতবার বাড়ি আসতো, আর তো আসলে দিন যাচ্ছে, আর তো পাচ্ছি বলেন দিন, আর তো পাওয়া যাচ্ছে না। আসিফের যমজ ভাই রাকিব জন্মলগ্ন থেকে বেড়ে ওঠা সবচেয়ে কাছের সঙ্গীকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। কোথাও ঘুরতে গেলে তারে মিস করি, খাইতে গেলে তারে মিস করি, নামাজ পড়তে গেলে একসাথে যাইতাম তারে মিস করি, বাইরে মিস করি। এখন আসিফের এই কবর জিয়ারত করতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গ্রামবাসী বলছেন, জুলাই বিপ্লবে আসিফের এই আত্মত্যাগ শোক থাকলেও গর্বিত করেছে আশকারপুরের গ্রামবাসীকে। শহীদ আসিফের স্মরণে দেভাটার পারুলিয়ায় একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জেলার অন্য হতাহতদের স্মরণে সড়কের নামকরণ এবং সর্বোচ্চ সহযোগিতার দাবি শিক্ষার্থীদের। আসিফের নামে এখানে একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চলছে, যেটা পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া মৌজায় তৈরি হবে, যেটা 3 একর 63 শতক জায়গার উপরে এই স্টেডিয়ামটা তৈরি হবে। দ্বিতীয় স্বাধীনতার মূল স্টেকধারী ছিল আহত শহীদ পরিবার। সরকারের ম্যান্ডেট রয়েছে, সরকার এটা নিয়ে কাজ করবে। আমরা আগাচ্ছি, দেশ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো কিছুটা পিছিয়ে পড়েছি, কিন্তু কাজ চলতেছে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। গণ অভ্যুত্থানে সাতক্ষীরার 5 জন প্রাণ হারান, আহত হন 104 জন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। 34টি কলার ভেতর 1700 পিস ইয়াবা। তারপর পেটে পড়েছিলেন মাদক কারবারি আলম, তবে শেষ রক্ষা হলো না তার। ধরা পড়েছেন বগুড়ার গোয়েন্দা পুলিশের জালে। পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবার চালান আসার খবরে অভিযান চালানো হয়। দুপুরে বগুড়া রংপুর মহাসড়কের ভবের বাজার থেকে আলম ও আপেল নামের 2 জনকে আটক করা হয়। 2 জনকে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে আলম। এরপর একটি ক্লিনিকে নেয়ার পর ধরা পড়ে বিষয়টি। পরে তাদের দেয়া হয় তথ্য অনুযায়ী শহরের চামড়া গুদামলেন এলাকা থেকে স্মৃতি নামের আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়ায় দিল, যায় আমি কলা দিয়ে খাওয়া যায় চলে আসার পরে ছাড়ারা আটক করছে। তাদের স্বীকারোক্তি আমরা জানতে পারি যে আপেল যে স্বীকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে 34টি টুপলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে। সাভারে একই দিনে 2টি চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের চলন্ত একটি বাসে বেশ কয়েকজন ছিনতাইকারী উঠে পড়ে। তারপর ছুরি দিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয় তারা। এর কিছুক্ষণ পর একই মহাসড়কের সিএনপি এলাকায় রাজধানী পরিবহনের বাসে ঘটে আরেকটি ছিনতাইয়ের ঘটনা। 3 ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। দিনে দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে যাত্রী চালকদের মাঝে। 2 পায়ে শিকল পরানো এক যুবক হাজিরা দিতে এলে ভোলার জেলা ও দায়রা জজ আদালতে সৃষ্টি হয় চাঞ্চল্য। সে ভয়ভীতি ও মারধরের হুমকি মামলার আসামি। এই মামলা করেছেন তারই আপন চাচাতো ভাইয়ের স্ত্রী। তবে স্বজনদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মানসিক প্রতিবন্ধী এই যুবককে। 2 পা শিকলে বাঁধা, এসেছে মামলার হাজিরা দিতে। ভোলার জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা দেখে চমকে ওঠে উপস্থিত জনতা। স্বজনদের দাবি, মোহাম্মদ আরিফ মানসিক প্রতিবন্ধী। আরিফের বাবা মোহাম্মদ নাসিরের সাথে চাচা মোহাম্মদ মিলনের জমিজমা নিয়ে বিরোধ। 2 পরিবারের পাল্টাপাল্টি মামলায় হয়রানির শিকার হয়েছে আরিফ। বাড়ির মধ্যে যা গাছ গাছরা আছে সব কাটিয়ে আলাইছে,
গাছের গোড়া আছে কাটিয়া লাগানোর পরে আমি আবার থানায় অভিযোগ দিছি, আর দারোগা আইছে আমাদের পরে এই গাছটা কাটিয়ে আবার কি করছে, আবার কি করছে আমার 7 ধারা মামলা করছে, আবার আমার এই প্রতিবন্ধী ছেলে সহ আমাকে ব্যাকের নাম। জন্মের পরে থেকে আমার ছেলে আরিফ প্রতিবন্ধী ওরে একটা ঘর উঠায়া ওরে বাথরুম সহ ওই ঘরের ভিতরে শিকল দিয়া ফাটালা দিয়ে আটকে রাই। বাবা মা ভাই মিলে 5 জনের নামে আসামি করছে। আমার বাপে একজন গরিব কৃষক, জমি কিনা ভাইয়ের সাথে বাড়ি করছে, এই বাড়ি জমি কিনা নিয়ে কাল দাঁড়াইছে। নাসিরের পুত্র আরিফ সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে যে কোনো মুহূর্তে দৌড়ে পালিয়ে যেতে পারে, এই কারণে সে শিকল পরিয়ে তার পুত্রকে আজকে কোর্টে হাজির করেছে। এই ছেলের পক্ষে কাউকে এইভাবে আঘাত করা কিংবা মামলায় জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মামলার বাদী মার্জিয়া বেগম সম্পর্কে আরিফের ভাবি, তার দাবি আরিফ প্রতিবন্ধী নয়। আমার যে গেছে মারধর করতেছে, এই যে এমনি লাঠি ছোটা লয়ে যে গেছে যে চোরাই আরিফের নাম, তারপরে নাচি শরীফ সবাই মিলিয়ে গেছে এই ঘরে পোলা যে চুরি করায় তো কি এই বাইন্দা কি চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতে মামলা করেন বাদী। পুলিশ বলছে আসামি প্রতিবন্ধী কিনা সেটা জানা নেই তাদের। আদালত মামলার তদন্তের আদেশ দিলে কঠোরভাবে তদারকি করা হবে। মামলাটি এখনো আদালতে আছে। থানা পুলিশ এর তদন্তভার পেলে আমরা প্রয়োজনীয় তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করব এবং নির্দোষ প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে তাকে অব্যাহতি দানের জন্য বিজ্ঞ আদালতে আমরা প্রার্থনা করব। এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। জলবায়ুর ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও ধর্মঘট পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে জামালপুর শহরের বকুলতলায় কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি জানান, আহ্বান জানান নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা গ্রহণের। বরগুনায় 2 ঘণ্টা কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী 22টি সংগঠন। ধর্মঘট শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া জলবায়ুর প্রভাব মোকাবেলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ফরিদপুর সহ বিভিন্ন স্থানে জলবায়ুর ন্যায় বিচারের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। আগুনে পুড়ল চাঁদপুর মুন্সিরহাট বাজারের 17টি দোকান। সকালে মতলব দক্ষিণে বাজারের এক হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের ফার্মেসি, মুদি ও ফলের দোকান সহ বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয় 7টি দোকানের মালামাল। ক্ষতিগ্রস্ত হয় 10টি দোকান। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় 7 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী রইস উদ্দিন ও তার সমর্থকদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আহত হয় 10 জন। এরই জেরে সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে আহত হয় উভয় পক্ষের 20 জন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীতকালীন সবজির সরবরাহ কমার প্রভাব পড়েছে বাজারে। ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দর। খুলনায় খুচরা বাজারে বরবটি, করলা, ঢেঁড়স, পটল, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। টমেটোর কেজি 10 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 40 টাকায়। পেঁয়াজ 50 ও আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকা দরে। স্থিতিশীল রয়েছে গরুর মাংস ও মুরগির দাম। তবে ইলিশ সহ বেড়েছে সব ধরনের মাছের দাম। অনেকটা একই চিত্র রাজশাহী, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গাতেও। চট্টগ্রামে প্রতি কেজি ঝিঙ্গা কিনতে গুনতে হচ্ছে 120 টাকা। পেঁপে ও মিষ্টি কুমড়ার দামও 50 টাকার উপরে। এমন অবস্থায় নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। বৈশাখের আগে ইলিশের দামে আগুন। বেশিরভাগই হিমাগার কিংবা সাগরের মাছ। তারপরও বড় পিসের দর ইচ্ছে মতো হাঁকছেন ব্যবসায়ীরা। দাবি, শখ করে কিছু ইলিশ কিনছেন উচ্চবিত্তরা, এর বাইরে সবাই দাম জিজ্ঞেস করেই দায় সারা। এদিকে ঈদের পর বাজারে অন্যান্য মাছের যোগান কম। বাড়তি দরে বিক্রি হচ্ছে বড় চাষের মাছ। আরও জানাচ্ছেন সহকর্মীরা।
ছোটবেলার পহেলা বৈশাখে পান্তা ভাত কিংবা আলু ভর্তার সাথে কিংবা শুকনো মরিচের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার যে প্রচলন আমরা দেখেছি বা আরও বাংলাদেশের অন্যান্য মানুষ দেখেছে, সেই প্রবণতা থেকে বোধহয় আমরা বের হয়ে এসেছি। 1 দশকের মতো সময় হয়ে গিয়েছে। তাই বলি কি মানুষ পহেলা বৈশাখের আগে ইলিশ খাচ্ছে না? খাচ্ছে, কিন্তু যারা খাচ্ছে তাদের বেশিরভাগই উচ্চবিত্ত অর্থাৎ নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসলে ইলিশ আছে এটা একেবারেই বলা যাবে না। অনেকে চাঁদপুরের ইলিশ বলে মাছ বিক্রির চেষ্টা করছেন, যেই মাছগুলোর দাম 1 কেজি হলেই দাম প্রায় 1700 থেকে 2000 টাকা হাঁকা হচ্ছে, আর 1 কেজি ছাড়িয়ে গেলে সেই দাম যে যার ইচ্ছা মতো হাঁকছে। আর আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে এই মুহূর্তে তারা আসলে যে মাছগুলো বিক্রি করছেন সেগুলো মূলত হিমাগারের মাছ, অর্থাৎ আগে থেকে সংরক্ষণ করা ছিল। এর বাইরে সমুদ্রের কিছু ইলিশ ধরা পড়ছে। এগুলো ছোট যেটা এটা হলো টাটকা, আর এগুলো হলো আপনার ফ্রিজিং মাছ, ফ্রিজিং হিমাগারের কোলেস্টোরের মাছ। তো মনে করেন এগুলা বর্তমানে রেট অনেকটা কম। ছোটবেলা তো বলে তো হবে না, এখন আর 10 টাকা কেজি গেছে তো বলে তো হবে না। যেগুলো বড় মাছ, বিশেষ করে চাষের মাছ, সেগুলোর দামও কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা কেজির মতো বেড়ে গিয়েছে। এর বাইরে ছোট মাছের দামে আমরা খুব একটা হেরফেরতে দেখিনি। চিংড়ি মাছের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। এর পরে লোকজন ভালো আসে নাই, এরপর মাছ আসতে একটু কষ্ট হয়, মানুষের লেগে মাছ আসতে পারে না। চাঁদপুরের মাছের বাজারের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী কাদের পলাশের কাছে। চাঁদপুরের মাছের বাজারগুলোতে এখন দেশীয় মাছে মূলত সাইলাম, আর নদীর মাছ একেবারেই নেই বললেই চলে। এটার অন্যতম কারণ হচ্ছে মার্চ এপ্রিল 2 মাস জাটকা রক্ষা কার্যক্রম চলছে। কিছু কিছু জেলে নদীতে নামছে, তারা আবার কিছু ইলিশ শিকার করছে। সেসব ইলিশ গোপনে বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা কেজি দরে। কিনি না থাকতো দাম বাড়তো, দাম কিনি না দাম কম। তেলাপিয়া, পাবদা, শিং মাছের দাম একটু কম। ডোবা নালা এবং পুকুরে যেসব মাছ হয় সেসব মাছই কিন্তু বাজারে আছে, এবং এসব মাছই সাধারণ মানুষের চাহিদা পূরণ করছে, এবং দামটাও কিছুটা সহনশীল বলছে ক্রেতারা। অন্য অন্য মাছ পাওয়া যায়, ইলিশ মাছ এখানে পাওয়া যায় না কম দামে মাছ কেনার জন্য, কিন্তু আসলে এখানে কম দাম না, কারণ তার চেয়ে বেশি আমাদের আড়ত থেকে এখানে আরো বেশি। চলে যাচ্ছি ভোলায়, আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুয়েল সাহা। আপনাকে ধন্যবাদ। পয়লা বৈশাখকে সামনে রেখে কিন্তু ভোলার বাজারে কিন্তু ইলিশের তেমন একটা সরবরাহ নেই। নদীতে নিষেধাজ্ঞার কারণে কিন্তু মূলত বাজারে ইলিশের সরবরাহ কম রয়েছে। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশ কিনতে এসে তাদের দাম যেটি রয়েছে সেটি কিন্তু তাদের নাগালের বাইরে। বাজারে ইলিশ মাছই নাই, নাইন মধ্যে একটু নাগালের বাইরেই দাম। ইলিশ মাছের দাম বেশির কারণে কিনতে পারি না, এই জন্য রুই মাছ কিনে বাসা যাইতেছে। ভোলার বাজারে পুকুর এবং ঘেরের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু সাধারণ ক্রেতাদের দামে নাগালের বাইরে রয়েছে, যার কারণে অনেক ক্রেতা কিন্তু মাছ কিনতে এসে তারা হিমশিম খাচ্ছেন। ইলিশ মাছের দাম অনেকটাই বেশি, আর ইলিশ মাছ একেবারে কম। 1 কেজি আলা মাছ 3000-3200 টাকা কেজি বেশি। এই ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের খবর। এবছর থেকে সাগরে মাছ শিকারের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলেদের দীর্ঘদিনের দাবির পর ভারতের সাথে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার সময়সীমা ঠিক করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে 65 দিনের পরিবর্তে 58 দিন করা হয়েছে। এর ফলে ভারতীয় জেলেদের 2 দিন আগেই অবরোধ শেষ হবে বাংলাদেশের উপকূলে। সামুদ্রিক 475 প্রজাতির মাছের উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিতে এতদিন বাংলাদেশি জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত। অন্যদিকে ভারতীয় জেলেদের জন্য দেশটি এই নিষেধাজ্ঞা 15 এপ্রিল থেকে 13 জুন পর্যন্ত বলবৎ রাখে। ফলে যখন বাংলাদেশি জেলেরা অবরোধে অলস সময় কাটাতো, তখন বাংলাদেশের জলসীমা দাপিয়ে বেড়াতো ভারতীয় জেলেরা। ভারতীয় জেলেদের সাথে সমন্বয় করে মাছ শিকারের নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি করে আসছিল বাংলাদেশের মৎস্যজীবীরা। দীর্ঘদিন পর পূরণ হয়েছে সেই দাবি। নিষেধাজ্ঞার সময় নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। চলতি বছর থেকে বাংলাদেশে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা ধার্য করা হয়েছে। এতে একই সাথে যেমন এক বেশি সুবিধা পাবে না ভারতীয় জেলেরা, তেমনি প্রতিবেশী জেলেদের থেকে 2 দিন কম অবরোধ থাকবে বাংলাদেশে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি উপকূলের জেলে ও মাছ ব্যবসায়ীরা। একই সাথে অবরোধ দেওয়ানে ভারতের জেলেরা আসতে পারবে না, বিদায় আমরা মাছ পরীক্ষণে ভালো ধরতে পারবো। মায়ানমার আর ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়া 71 অভিযানটা দিয়েছে, আমরা এতে খুবই খুশি। রাগ করি, কষ্ট করে, দুঃখ করে, চুরি করে দলেও ধরছি মাছ, কিন্তু এখন আর আমরা ধরবো না। সেটা আমাদের দাবি পূরণ হয়েছে, সরকার আমাদের দাবি পূরণ করছে, আমরাও সরকারের দাবি পূরণ করবো যে মাছ আমরা এই 65 দিন অবরোধে ধরতে আর যাবো না।
ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন মাছের প্রজনন কাল হিসেবেও নতুন নিষেধাজ্ঞার এই সময়সীমা যৌক্তিক বলছেন গবেষকরা। এটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ একসময় যে অবরোধ দেওয়া হতো এতে করে ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের জেলেদের প্রায় ৩৯ দিন আমাদের জেলেরা মাছ ধরতে যেতে পারতেন না। এই সময় অনেক সামুদ্রিক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ মাছের প্রজনন হয়ে থাকে এবং একই সঙ্গে এই সময় নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে ভারতের যে নিষেধাজ্ঞার সময়সীমা আছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। কেবল পটুয়াখালীতেই নিবন্ধিত জেলের সংখ্যা ৬৯,০০০-এর বেশি। এছাড়া উপকূলের অন্য জেলাগুলোর জেলেরাও নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।